শিরোনাম। বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহারে বন্ধের উপর আবারও জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। হুথি আনসারুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প। আনসারুল্লাহ আন্দোলনের তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের চুরি যাওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনতে বিদেশিদের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডোনাল্ড ট্রাম্প সালমানের ফোনালাপ, আমেরিকায় ৬০,০০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধের উপর আবারও জোর দিয়েছেন। গতকাল ইরানে বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক, পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আবারও এ বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, আজ আমাদের অন্যতম সমস্যা হল ডলারের উপর নির্ভরশীলতা। ব্রিক্সের সদস্য দেশগুলো এটা বুঝতে পেরেছে। আমাদের দেশেও বাণিজ্যে যতটা সম্ভব ডলারের ব্যবহার বন্ধ করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক ক্যাম্পেইনে বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দৃঢ় পদক্ষেপ। এর ফলে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তবে আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি আরও শক্তিশালী হবেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নিষেধাজ্ঞায় আক্রান্ত যে কোনো দেশের দায়িত্ব হল অভ্যন্তরীণ সক্ষমতার উপর যতটা সম্ভব মনোযোগ দেয়া, সেই সক্ষমতার উপর গুরুত্ব আরোপ করা এবং সেগুলোকে কাজে লাগানো। আমাদের একটি সক্ষমতা হল ব্রিক্সের মতো জোটের সঙ্গে থাকা। এটা একটা বড় সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুথিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্য হুথিরা দায়ী। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা তার ভাষণে আনসারুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তার একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে, আর তা হল কেউ যদি উম্মার শত্রুদের মোকাবেলা করতে চায় তাহলে শত কিংবা হাজার মাইল দূরত্ব কোনো বিষয় নয়। ওদিকে আজ সকালে হোয়াইট হাউসের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। আল আলমের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার উপপ্রধান নাসরুদ্দিন আমির বলেছেন, আমেরিকানরা সমুদ্রে আমাদের মোকাবেলা করতে যেভাবে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে, তেমনিভাবে আনসারুল্লাহকে সন্ত্রাসবাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাও ব্যর্থ হবে। তিনি আরো বলেন, আমেরিকা যদি আমাদেরকে বন্ধুর তালিকায় রাখত, সেটাই হতো আমাদের জন্য বেশি বিপজ্জনক এবং উস্কানিমূলক। নাসরুদ্দিন আমির আরো বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা মূলত গাজার প্রতি সমর্থনের জন্য ইয়েমেনি জনগণকে লক্ষ্যবস্তু করেছে। এটি আমাদের জনগণের জন্য গর্ব ও সম্মানের বিষয়। ইয়েমেন সরকার বলেছে, তাদের হাতে আটক ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ গ্যালাক্সি লিডারের ২৫ জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গতকাল এই ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের সাথে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনগুলোর যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং ১৯ নভেম্বর ব্রিটিশ জাহাজটি আটক করে। ইয়েমেন বলছে, গাজার যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তারা নাবিক মুক্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছে। গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রেস টিভি বলছে,
ইয়েমেন মোট 25 জন নাবিককে মুক্তি দিয়েছে, যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো এবং রোমানিয়ার নাগরিক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের শত শত বিলিয়ন চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে জার্মানির ফেডারেল চ্যান্সেলরের প্রধান এবং বিশেষ কার্যাদির ফেডারেল মন্ত্রী উলফগ্যাং শেট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জার্মান মন্ত্রীকে বলেন, আমরা যখন নতুন বাংলাদেশ নিয়ে কথা বলি তখন আমরা পরিষ্কার বাংলাদেশের কথাও বলি। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। 2025 সালের শেষ দিকে বা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন। আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন উঠেছিল, কেন বন্ধুর শপথে নেই মোদী, কিন্তু ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন এই দুই নেতা। জানা যাচ্ছে ওয়াশিংটনে তাদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা। মার্কিন প্রশাসনে পালা বদলের এই মুহূর্তে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলেই মনে করছে কেউ কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে নয়াদিল্লি প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। অবৈধ অভিবাসন বন্ধ করতে এবং লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্যে চলতি সপ্তাহে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। এর জেরে বহু ভারতীয়কে দেশে ফিরতে হচ্ছে। এ বিষয়ে গতকাল ওয়াশিংটনে এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়। জবাবে জয়শঙ্কর অকপটে জানিয়ে দেন, নয়াদিল্লি আমেরিকা সহ অন্য যে কোনো দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে রাজি হয়েছে। যদি তারা সত্যিকারের ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলেই তাদেরকে ফিরতে দেয়া হবে। জয়শঙ্কর বলেন, আমরা সবসময় বলে থাকি এই দেশে যদি এমন কোনো ভারতীয় নাগরিক থাকেন যারা বৈধভাবে এখানে আসেননি, তাহলে তাদের আমরা ফিরিয়ে নিতে কোনো আপত্তি করব না। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছে বিশ্ব সংবাদে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন তার দেশ আগামী 4 বছরে আমেরিকায় অন্তত $60,000 কোটি বিনিয়োগ করতে চায়। গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান তিনি। ফোনালাপে সৌদি যুবরাজ বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত সংস্কার অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করতে পারে। সৌদি আরব এই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আরও সুযোগ সৃষ্টি হলে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে। আজ সকালে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেয় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে ফিরে আসার জন্য ট্রাম্পকে নিজের এবং রাজা সালমানের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। বিন সালমান বলেন,
সৌদি নেতারা আমেরিকার জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় ট্রাম্প রাজা সালমান ও যুবরাজকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সাধারণ স্বার্থে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত 200 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স এজেন্সি গতকাল এ তথ্য জানিয়েছে। এজেন্সির প্রধান মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া থাকা প্রায় 10,000 ফিলিস্তিনির মৃতদেহ এখনও উদ্ধার করতে বাকি রয়েছে। তিনি জানান, কমপক্ষে 2,900টি মৃতদেহ সম্পূর্ণভাবে পচে গলে গেছে, যাদের পরিচয় শনাক্ত করার উপায় নেই। বাসার বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় তারা মৃত্যুবরণ করেছেন। উদ্ধারকারী দলগুলো জটিল পরিস্থিতির মধ্যে সময়মতো তাদের কাছে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আহত নাগরিকদের কাছ থেকে প্রতিদিন দুর্দশার ফোন পেত। তিনি আরো বলেন, ইসরায়েলি বর্বর বাহিনী অ্যাম্বুলেন্স এবং তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করার কারণে উদ্ধারকারী দলগুলো বিপদের ফোনে সাড়া দিতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয়, তাহলে রাশিয়া থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়ানো হবে এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গতকাল ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে বলেন, আমরা যদি শিগগিরই চুক্তি করতে না পারি, তাহলে রাশিয়া এবং অন্য কিছু দেশ যারা এই যুদ্ধে জড়িত তাদের থেকে আমদানি করা পণ্যের উপর উচ্চমাত্রার ট্যাক্স, ট্যারিফ এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া বিকল্প থাকবে না। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে আরও কিছু জড়িত দেশের কথা বললেও তিনি পরিষ্কার করেননি কোন কোন দেশ ইউক্রেন যুদ্ধে জড়িত রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ের কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যেমনটি বলেছি এর আগেই, প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে। গাজার অধিবাসীরা পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ফিলিস্তিনিদের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, যেমনটি বলেছি, প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে। গাজা জয়লাভ করেছে। ইরানে বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক, পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা গতকাল সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, বিশ্বের সবার চোখের সামনে গাজায় যা ঘটছে তা রূপকথার মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশাল যুদ্ধ মেশিন রক্তপিপাসু ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা দিয়ে 15 মাসের বেশি সময়ে 15,000 শিশুকে হত্যা করতে দ্বিধা করেনি এবং এই নৃশংস রেজিমকে বাংকার বিধ্বংসী বোমা সরবরাহ করেছে, যাতে শিশুদের ঘরবাড়ি ও হাসপাতাল ধ্বংস করতে পারে। এটা যদি ইতিহাসে লেখা থাকতো তাহলে আমরা অবশ্যই তা বিশ্বাস করতাম, কিন্তু আজ তা আমাদের চোখের সামনে ঘটেছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে তার সমস্ত সুযোগ সুবিধা ও শক্তি সামর্থ্য দিয়ে সহযোগিতা করেছে। তারা এটা না করলে প্রথম সপ্তাহেই ইহুদিবাদী ইসরায়েল নতজানু হতে বাধ্য হতো। নিষ্ঠুর ও নৃশংস ইহুদিবাদী ইসরায়েল সেই হামাসের সাথে আলোচনার টেবিলে বসেছে, যেটাকে তারা ধ্বংস করতে চেয়েছিল, এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাদের শর্তগুলো মেনে নিয়েছে। এটাকেই আমরা বলি প্রতিরোধ জীবন্ত। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, এটি ঐশী রীতি, যেখানেই আল্লাহর সৎ বান্দারা প্রতিরোধ করবে সেখানেই তারা নিশ্চিতভাবে বিজয় অর্জন করবে। ইরান দুর্বল হয়ে পড়ছে বলে যারা ভ্রান্ত ও কাল্পনিক কথা বলছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ বলে দেবে কে দুর্বল হয়ে পড়েছে। ঠিক যেমন সাদ্দাম ইরানের দুর্বল হওয়ার ধারণা নিয়ে আক্রমণ শুরু করেছিলেন, রিগানও একই ধারণা নিয়ে একই কাজ করেছিলেন। তিনি তাকে অনেক সাহায্য করেছিলেন, কিন্তু অবশেষে সেই দুজন এবং আরো কয়েক ডজন বিভ্রান্ত মানুষ তা বুঝতে পেরেছিল। ইসলামী প্রজাতন্ত্র দিন দিন ক্রমেই উন্নতি সাধন করছে।
আল্লাহর রহমতে তা পুনরাবৃত্তিযোগ্য। এর আগে গত 20 জানুয়ারি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের 15 মাস ব্যাপী গণহত্যার মুখে নজিরবিহীন অবিচলতা ও অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় এবং দখলদার ইসরায়েলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা উপলক্ষে ওই এক্স পোস্ট প্রকাশিত হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে নেয় তেল আবিব। আয়াতুল্লাহিল উজমা খামেনির এক্স পোস্টে বলা হয়, গাজার অধিবাসীরা পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন। এতে আরো বলা হয়, ইয়াহিয়া সিনওয়ারের মতো প্রভাবশালী নেতাদের হারানো সত্ত্বেও প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থেমে যাবে না। গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গত বছরের 16 অক্টোবর দক্ষিণ গাজায় আগ্রাসী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। এরপর হামাসের প্রতিরোধ যুদ্ধে ভাটা পড়ার পরিবর্তে ইসরায়েল বিরোধী যুদ্ধ আরো চাঙ্গা হয়ে উঠেছিল। ইরানের সর্বোচ্চ নেতার এক্স পোস্টের শেষে বলা হয়েছে, হামাস বেঁচে আছে এবং বেঁচে থাকবে অবিরাম। আয়াতুল্লাহ খামেনির এক্স পোস্টে গাজায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর ফিলিস্তিনিদের উল্লাসের পাশাপাশি ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের কিছু সফল অভিযানের ভিডিও সংযুক্ত করা হয়।